প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে 12 মার্চ বৃহস্পতিবার। তবে বুধবারও স্পষ্ট হয়নি শুরুর বৈঠকে কে সভাপতিত্ব করবেন এবং নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে সংসদ নেতাকে এই দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের এলটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। বৃহস্পতিবার বেলা 11টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বৈঠকের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন হবে। চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্ত তিনি দেবেন। চিফ হুইপ আরও জানান, স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতেই একজন পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। এরপর সংসদ নেতা এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন। কোনো একজন সংসদ সদস্য তার সমর্থন করবেন। তারপর যার নাম প্রস্তাব করা হবে তিনি সভাপতিত্ব করবেন। চিফ হুইপ জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। এগুলো যাচাই বাছাই করার জন্য বৃহস্পতিবার একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও থাকবেন। এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী উদারতা দেখিয়ে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এ বিষয়ে তারা কোনো পজিটিভ রেসপন্স করেনি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে সরকারি দলের 6 হুইপ উপস্থিত ছিলেন। বিএনপির প্রস্তাবে সাড়া দিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নেবে কিনা বিষয়টি স্পষ্ট করেনি জামায়াতে ইসলামী। 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বুধবার জামায়াত সহ বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠক হয়। বৈঠকের পর ডেপুটি স্পিকার পদের বিষয়ে জানতে চাইলে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, জুলাই সনদেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না। আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল। পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি। বিরোধী দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ এবং সংসদ সদস্য দুটি শপথই নিয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, দুঃখের বিষয়ে এখন পর্যন্ত সরকারি দল প্রথম শপথটি নেয়নি। দেশের 69% মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছেন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আমরা এর পক্ষে ভূমিকা রেখে যাব এবং আমরা চাইব যে 4টি বিষয়ে গণভোট দেওয়া হয়েছিল তার সবগুলো হুবহু গ্রহণ ও বাস্তবায়ন করা হোক। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াত কী ভূমিকা নেবে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, আমরা অনেক আলাপ আলোচনা করেছি এ ব্যাপারে, কালকে আমাদের ভূমিকা দৃশ্যমান হবে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশে কৃচ্ছ সাধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেল সাশ্রয়ে ব্যাংকগুলোকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না। একই সঙ্গে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে শেয়ারিং ব্যবস্থা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা, উপশাখা এবং অন্যান্য অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে যত ব্যক্তিগত গাড়ি ব্যবহার হয় তার উল্লেখযোগ্য অংশ ব্যাংকারদের। এই জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে, এতে জ্বালানির উপর চাপ কমে আসবে। নির্দেশনা অনুযায়ী অফিসের ভেতরে বৈদ্যুতিক বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে এবং প্রয়োজন না হলে বন্ধ রাখতে হবে। এছাড়াও এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না। তেহরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়ার সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে 1 লিটার তেলও পৌঁছাতে দেবে না ইরান। তাদের উদ্দেশ্যে যাওয়া যে কোনো জাহাজ বা ট্যাঙ্কের এখন থেকে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। ইরানের এই মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, তেল আমদানিকারকেরা প্রতি ব্যারেল তেলের দাম $200 হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ এই অঞ্চলের নিরাপত্তার উপর তেলের দাম নির্ভর করে, যা আপনারা
অস্থিতিশীল করে তুলেছেন। জুলফাগারি যোগ করেন, ইরানের পারস্পরিক এবং সমানুপাতিক পাল্টা আঘাতের নীতি শেষ হয়েছে। এখন থেকে ইরানের নীতি হবে শত্রুপক্ষের একটি আঘাতের পর পরবর্তী আঘাতের জন্য অপেক্ষা না করে লাগাতার হামলা চালিয়ে যাওয়া। এদিকে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল করতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তাদের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণে মজুদ তেল ছাড়ার পরিকল্পনা করছে। জার্মানির অর্থমন্ত্রী ক্যাথরিনা রাইখে এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। ক্যাথরিনা রাইখে জানান, আইইএর ৩২টি সদস্য দেশকে সম্মিলিতভাবে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে। এটি দেশগুলোর মোট মজুতের প্রায় ১/৩। রাইখে বলেন, সরবরাহের ঘাটতি মোকাবেলায় এটি একটি কার্যকর পদক্ষেপ এবং উচ্চ ঝুঁকি ও মুনাফা রোধে বাজারের জন্য এটি একটি স্পষ্ট বার্তা। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার কারণে গত কয়েকদিনে তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম $৯১ ছাড়িয়ে গেছে। এদিকে জাপানও তাদের তেলের মজুদ ছাড়ার ঘোষণা দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি বলেন, আইইএর আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় না থেকে জাপান নিজে ১৬ মার্চ থেকে বেসরকারি খাতের ১৫ দিনের এবং রাষ্ট্রীয় মজুদের ১ মাসের তেল বাজারে ছাড়বে। এছাড়া অস্ট্রিয়াও নীতিগতভাবে এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে বলে জানিয়েছে। বাংলাদেশের সামনে ছিল ১১৪ রানের টার্গেট। ৫০ ওভারের ওয়ানডে ম্যাচকে টি-২০ বানিয়ে ইফতারের আগে জয় নিশ্চিত করেন টাইগাররা। ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় দিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশ শুরুতে অবশ্য উইকেট নিতে পারেনি। ৯ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩৫। কিন্তু ১০ম ওভারে বোলিংয়ে এসেই দৃশ্যপট বদলে দেন নাহিদ রানা। নিজের প্রথম ৫ ওভারের প্রতিটিতেই একটি করে উইকেট তুলে নেন এই গতিদানব। সাহিবজাদা ফারহান, শামিল হোসেন, মাজ সাদাকাত থেকে শুরু করে রিজওয়ান ও সালমান আগা নাহিদের গতির সামনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের টপ ও মিডল অর্ডার। ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম ৫ উইকেট শিকার করতে নাহিদ খরচ করেছেন মাত্র ২৪ রান। নাহিদের গতির তোপের পর স্পিন ভেলকি দেখেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজ ২৯ রানে শিকার করেন ৩ উইকেট। শেষ দিকে ফাহিম আশরাফের ৩৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ৩০.৪ ওভারে ১১৪ রান সংগ্রহ করে। তাসকিন ও মুস্তাফিজ নেন একটি করে উইকেট। ১১৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারে ওপেনার সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। তবে এরপরই শুরু হয় তানজিদ হাসান তামিমের তাণ্ডব। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে মাত্র ৩৮ বলে গড়েন ৫১ রানের জুটি। ওয়ানডে মেজাজ ছেড়ে তানজিদ এদিন খেলেন টি-২০ স্টাইলে। মাত্র ৩২ বলে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ৫০। ৫টি ছক্কা আর ৭টি চারে তানজিদ ৪২ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। শান্ত ৩৩ বলে ২৭ রান করে আউট হলেও লিটন দাসকে সঙ্গে নিয়ে ১৫.১ ওভারে জয় নিশ্চিত করেন তানজিদ। ওয়ানডেতে এটি বাংলাদেশের বল হাতে রেখে তৃতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৩ মার্চ। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।